হ্যালো, ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আজকে আমরা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ যে চ্যাপ্টারটা ক্লাস 10-এর তার সেকেন্ড পার্টের ভিডিওটা করছি। প্রথম পার্টে আমরা করেছিলাম সমতল দর্পণ। সমতল দর্পণে কীরকম প্রতিফলন হয়, আলোর প্রতিফলনের সূত্রদ্বয়, এগুলি কিন্তু আমরা এর আগের ভিডিওতে শিখেছি। প্লাস আমরা গোলীয় দর্পণের যে দুটো দর্পণ আমাদের সিলেবাসে আছে, অবতল এবং উত্তল, সেই দর্পণগুলি দেখতে কীরকম সেটাও আমরা আগের ভিডিওতে করেছি। তো আজকে গোলীয় দর্পণের মধ্যে প্রতিবিম্বের যে গঠন হয় সেটা নিয়ে আমরা দেখব। দেখো, তাহলে আমাদের গোলীয় দর্পণটা কি দুই রকমের কি বলেছিলাম, একটা হচ্ছে অবতল, আরেকটা হচ্ছে আমার উত্তল। ঠিক আছে, এই আঁকলাম আমি প্রধান অক্ষ, এই হচ্ছে আমার দর্পণ, এটা হচ্ছে আমার মেরু, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। সেইভাবে উত্তল দর্পণ, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার মেরু। তো এখন আমি এই দর্পণ দুটো যে আঁকলাম সেখানে আমি দেখব ফোকাস কাকে বলে এবং বক্রতা কেন্দ্র কাকে বলে। যদিও তো এটা আগের ভিডিওতে আমরা ক্লিয়ার করেছিলাম, তারপরেও একটু দেখে নাও। এই যে দর্পণটা সেটা নিশ্চয়ই কোনো একটা গোলকের অংশ। ধরো একটা ফুটবল বা একটা ক্রিকেট বলকে যখন আমরা কেটে নিই, সামান্য একটু অংশ যখন কেটে নেব, তখন ওই অংশটা দেখতে যেরকম হবে আমাদের এই দর্পণগুলি কিছুটা এরকম। ঠিক আছে, তো ওই ফুটবল বা ক্রিকেট বলের যে কেন্দ্রটা, যে অংশটাকে আমরা কেটেছি, ওই কেন্দ্রটা ওই অংশটার জন্য হবে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র। অর্থাৎ এই যে মানে গোলাকার বা গোলীয় দর্পণটা আমরা যেই গোলক থেকে কেটে নিয়ে এখানে এনেছি, সেই গোলকের যে কেন্দ্র হবে সেটাকে বলবো আমরা কি, এই যে বক্র দর্পণটা বা এই যে গোলীয় দর্পণটা তার বক্রতা কেন্দ্র। তো সিটাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। সেটাকে বলবো বক্রতা কেন্দ্র। ঠিক আছে, সেইমভাবে নিশ্চয়ই এখানেও গোলকটা যে আমরা যে এখানে গোলীয় আকার আছে, তো সুতরাং এটাকেও আমরা কোনো না কোনো একটা গোলক থেকে কেটে নিয়ে এনেছি। ওই গোলকের যে কেন্দ্র হবে সেই কেন্দ্রকে কি বলা হবে? এই দর্পণটার বক্রতা কেন্দ্র। তাহলে এই যে বিন্দুটা সেটা কি? বক্রতা কেন্দ্র। বুঝতে পেরেছো আশা করি। এই বিন্দুটা কি? বক্রতা কেন্দ্র। এখন আমাদের দরকার হচ্ছে ফোকাস, খুব ইম্পর্ট্যান্ট। এইগুলি ছাড়া আমরা না কোনো নিউমারিক্যাল করতে পারবো, না কোনো রে ডায়াগ্রাম অর্থাৎ প্রতিবিম্বের গঠন রেখাচিত্র যেগুলি সেগুলিও আঁকতে পারবো না। এখন প্রধান অক্ষের সাথে সমান্তরাল, কথাটা মনে রাখবে, এটা কি সমান্তরাল। কার সাথে সমান্তরাল? প্রধান অক্ষের সাথে সমান্তরাল। প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোকরশ্মি যখন দর্পণে আপতিত হয়, প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোকরশ্মি যখন দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর সে প্রধান অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা এখানে বলবো মুখ্য ফোকাস। সেইমভাবে এখানে প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোকরশ্মি যখন এসে পড়ল, তখন সে কি করবে? প্রতিফলন দেখাবে। কোন দিকে প্রতিফলন দেখাবে? দেখো, এটা কিন্তু দেখতে কিছুটা এরকম। ঠিক আছে, এখন এইখানে যদি এসে পড়ে তাহলে কি হবে? সে এই দিকে চলে যাবে। ঠিক আছে, যেহেতু বক্রতাটা এই দিকে, তো সে কি করবে? প্রতিফলনের পর এদিক বরাবর চলে যাবে। তাহলে সে প্রধান অক্ষের সাথে সরাসরি মিলবে না। এখানে যদি আমরা চোখ রাখি তাহলে আমাদের কাছে মনে হবে সে আলোকরশ্মিটা প্রধান অক্ষের কোনো একটা বিন্দু থেকে আসছে। তাহলে ওই যে প্রধান অক্ষের যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে আমাদের, ওই বিন্দুটা হচ্ছে এই দর্পণের জন্য মুখ্য ফোকাস। তাহলে একসাথে আমরা দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞাটা কিভাবে বলবো? এটাকে আমরা এভাবে বলতে পারি, প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি যখন দর্পণে আপতিত হয়, গোলীয় দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর
সেই প্রধান অক্ষের কোনো বিন্দুকে ছেদ করে অথবা প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় সেই বিন্দুটাকেই গোলীয় দর্পণের ফোকাস বলা হয়, মুখ্য ফোকাস বলা হয়। ঠিক আছে, এখন তাহলে দেখো সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর এফটা কি, এফটা হচ্ছে মুখ্য ফোকাস, এফটা কি মুখ্য ফোকাস। এখন সব কিছুর দৈর্ঘ্য বা দূরত্ব আমরা মেরু থেকে মাপবো, এই কথাটা মাথায় রাখবে। সব কিছুর দৈর্ঘ্য বা দূরত্ব আমরা মেরু থেকে মাপবো। তাহলে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব কোনটা হবে? মেরু থেকে ফোকাসের যা দূরত্ব, অর্থাৎ মেরু থেকে ফোকাসের দূরত্বটা কত? পিএফ। তাহলে কি হবে? এটা ফোকাস দৈর্ঘ্য বা দূরত্ব। ঠিক আছে, এবার পিসি মানে মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে আমরা কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। খুব ইম্পর্টেন্ট, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। ফোকাস দৈর্ঘ্যকে কি দিয়ে লেখা হয়? ছোট হাতের এফ দিয়ে লেখা হয়, এবং বক্রতা ব্যাসার্ধকে লেখা হয় বড় হাতের আর দিয়ে, অর্থাৎ ক্যাপিটাল আর দিয়ে লেখা হয় বক্রতা ব্যাসার্ধ, এবং স্মল এফকে লেখা হয় ফোকাস দৈর্ঘ্য। তো এখন ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আর ইকুয়াল টু 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। কোন ক্ষেত্রে? এটা কিন্তু এটা শুধু কেবলমাত্র আমাদের গোলীয় দর্পণের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ঠিক আছে, মনে রাখবে লেন্সের ক্ষেত্রে এটা হবে না। তাহলে আমার কি হলো? বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। অথবা সেটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এফ ইকুয়াল টু আর বাই 2, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা দিয়ে কিন্তু নিউমারিক্যাল আসতে পারে। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আসতেই পারে। সিম্পল জিনিস, মার্ক পাওয়া ইজি। এবার আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। মানে আমরা অবতল দর্পণে কি করে প্রতিবিম্ব গঠিত হয় বা প্রতিবিম্বের কি কি আমাদের জানতে হবে সেটাও মনে রাখতে হবে। কি কি আমাদের প্রতিবিম্বের জানতে হবে? প্রতিবিম্বের অবস্থান জানতে হবে, তার আকার জানতে হবে, সে কি বড় না ছোট, আর তার প্রকৃতি জানতে হবে। ঠিক আছে, এখন বস্তু কোথায় কোথায় আমরা রাখতে পারি? প্রথমত আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ অঙ্কন করে নিতে হবে। একটা অবতল দর্পণ আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, তার ফোকাসটাকে আমরা অঙ্কন করে নিলাম, তার বক্রতা কেন্দ্রটাকে আমরা অঙ্কন করে নিলাম। এখন বস্তু কোথায় কোথায় থাকতে পারে? দেখো, বস্তু কোথায় থাকতে পারে? বস্তু অসীমে থাকতে পারে। ঠিক আছে, অসীমে যদি বস্তু থাকে, এখন সবচেয়ে মানে এক্সাক্ট উত্তরটা হবে অসীমে যদি বস্তু থাকে তাহলে বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস তলে। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো আর কি। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আমাদের প্রধান অক্ষের সমান্তরাল রাখা হয় আর কি। অ্যাকচুয়ালি প্রধান অক্ষের সমান্তরাল তো নাও হতে পারে। তো প্রধান অক্ষের সমান্তরাল যদি হয় সে তো ফোকাসে তৈরি করবে। তো আমরা এখন অবধি যা কেস করেছি বা যা করব আমরা প্রধান অক্ষের সমান্তরাল ধরেই করে নেব, কারণ আমাদের ফোকাস তলটা নেই সিলেবাসে। ঠিক আছে, তাহলে আমরা অসীম বলতে আমরা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিকেই বুঝবো। তাহলে দেখো, এখন আমরা কি করছি, এখন বস্তুটাকে কোথায় কোথায় রাখতে পারি? বস্তুটাকে একটা তো বললাম অসীমে, তাহলে 1 নম্বর কেসে আমরা কি রাখতে পারি? অসীমে রাখতে পারি। 2 নম্বর কেস আমরা কোথায় রাখতে পারি? বক্রতা কেন্দ্রের পেছনে। আমি এখানে লেখার জায়গা নিয়ে দেখি, বক্রতা কেন্দ্রকে আমি সি লিখছি, সি এর পেছনে। 3 নম্বর আমরা কোথায় রাখতে পারি? সিতে রাখতে পারি, সিতে। দেখো বস্তুটাকে কোথায় কোথায় রাখতে পারি আর কি।
তারপরে কোথায় রাখতে পারি? সি এবং এফ এর মধ্যে। 4 নম্বর কোথায় রাখতে পারি? সি এবং এফ এর মধ্যে। 5 নম্বর আমরা কোথায় রাখতে পারি? দেখো, এফ এর মধ্যে। 6 নম্বর কোথায় রাখতে পারি? এফ এবং পি এর মধ্যে। যদি আমাদের রেখাচিত্র আসে তাহলে এই রেখাচিত্র এইগুলির মধ্যে কোনো একটা আসবে, ঠিক আছে। যদি অবতল দর্পণ আসে তাহলে এইগুলা, এই যে 6টা কেস আছে, এই 6টা কেসের মধ্যে কোনো না কোনো একটা আসবে, যদি আসে। আসার চান্স খুব বেশি এগুলি। তো দেখো, প্রথম কি বলেছি? অসীমে যদি বস্তু থাকে, তাহলে অসীমে যদি বস্তু থাকে তাহলে আমরা কি করবো জানি? একটু আগে যে বললাম, সমান্তরাল আলোক রশ্মি আনবো, ঠিক আছে। সমান্তরাল আলোক রশ্মি আসবে, এসে কোথায় পড়বে? সে প্রতিফলনের পর কোন কোন পয়েন্ট দিয়ে যাবে? সে ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। তাহলে প্রথম অবস্থান আমরা পেয়ে গেলাম প্রতিবিম্বের। প্রতিবিম্বের অবস্থান কি হবে? ফোকাসে। প্রতিবিম্বের আকার কি হবে বলো তো? এখানে আমরা কত নম্বর কেসটা করছি? 1 নম্বর কেসটা করছি। তাহলে প্রতিবিম্বের আকারটা কি হবে? প্রতিবিম্বের আকারটা হবে অনেক ক্ষুদ্র, বা ক্ষুদ্র, কেবলমাত্র ক্ষুদ্র লিখি, ক্ষুদ্র ব্র্যাকেটে বিন্দু বস্তু, অর্থাৎ অনেকটাই ক্ষুদ্র আর কি। এটাকে ইংরেজিতে পয়েন্ট অবজেক্ট বলে। আর প্রকৃতি সদ এবং অবশিষ্য। প্রকৃতি সদ এবং অবশিষ্য। নিশ্চয়ই তোমরা সৎ প্রতিবিম্ব আগের ভিডিওতে দেখেছো। যে প্রতিবিম্বগুলোকে আমরা পর্দায় গঠন করতে পারি সেই প্রতিবিম্বগুলোকে কি বলা হয়? সৎ প্রতিবিম্ব। আর সৎ হলেই মনে রাখবে অবশিষ্য হবে, অর্থাৎ বস্তুর মাথা যদি উপরের দিকে থাকে তাহলে প্রতিবিম্বের মাথাটা নিচের দিকে হবে, এটাকে অবশিষ্য বলি। আর যদি বস্তুর মাথা এবং প্রতিবিম্বের মাথা প্রধান অক্ষের একই দিকে থাকে তখন সেটাকে বলবো আমরা সমশিষ্য। আর সমশিষ্য হলে অসৎ হবে। অসৎ হলে আমরা পর্দায় গঠন করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে এই জায়গাটাতে একটু তোমাদের কনফিউশন থাকতে পারে যে এটা কিভাবে সদ কিভাবে অবশিষ্য হলো, এটা তো দেখাই যাচ্ছে না যেহেতু বিন্দু বস্তু। তো দেখো, এখানে যদি আমি কোনো একটা পর্দা রাখতাম, এখানে যদি আমরা কোনো একটা পর্দা রাখতাম, আমরা দেখতে পেতাম, ঠিক আছে। প্রতিবিম্বটাকে আমরা এখানে দেখতে পেতাম। যদি এখানে কোনো একটা পর্দা রাখতাম তাহলে এখানে আমরা প্রতিবিম্বটা দেখতে পাবো। কিভাবে? কারণ এটা তো দর্পণের এই সাইডে অবস্থিত। দর্পণ থেকে দর্পণে আলো আসলো, ব্যাক করে কোথায় গেল? এইখানে গেল। তো এখানে যদি আমি কোনো একটা পর্দা রাখি তাহলে এখানে আমি বলছি ফোকাসে প্রতিবিম্বটা তৈরি হয়েছে। তাহলে ফোকাসে যদি কোনো একটা পর্দা রাখি তাহলে ওই পর্দার মধ্যে কিন্তু প্রতিবিম্বটাকে আমরা দেখতে পাবো, যদিও বিন্দু বস্তু, অর্থাৎ একটা খুবই ক্ষুদ্র একটা বস্তুকে আমরা দেখতে পাবো। তো এর জন্য এটা সদ এবং অবশিষ্য। সদ হলেই অবশিষ্য আমরা লিখে নেব, মনে রাখবে। আরেকটা কি? তার আকার, যেহেতু বিন্দু বস্তু তার আকার অনেক ছোট। প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? ফোকাসে আছে। কার ফোকাসে? দর্পণের ফোকাসে, ঠিক আছে। এখন আমরা কোথায় রাখবো বলেছি? সি এর পেছনে। এখন তোমাদের মাথায় একটা আসতে পারে, সি এর পেছনে এবং অসীমের মধ্যে কি পার্থক্য? অসীমটাও তো সি এর পেছনে, ঠিক কথাটা, অসীমটাও তো সি এর পেছনে, কিন্তু অসীমটা বক্রতা কেন্দ্রের অনেক দূরে, ঠিক আছে। তো আমরা বক্রতা কেন্দ্রের পেছনে বলতে কি বোঝাচ্ছি? এখানে বক্রতা কেন্দ্র থেকে সামান্য পেছনে। তো এখানে আছে। তো এখান থেকে দেখো, এই যে বস্তুটা তার থেকে কিন্তু অসংখ্য আলোক রশ্মি যাবে, কিন্তু আমরা এই অসংখ্য আলোক রশ্মি নিয়ে কাজ করব না, কারণ অসংখ্য আলোক রশ্মি এখানে আমি আঁকতে পারবো না। কারণ এই যে বস্তুটার থেকে অসংখ্য পরিমাণ আলোক রশ্মি এই দর্পণের দিকে আসতে থাকবে, সবগুলি আলোক রশ্মি মিলেই কিন্তু তার প্রতিবিম্বটা গঠন করছে, ঠিক আছে। তো এখন এই যে প্রতিবিম্বটা, এই যে বস্তুটা, সে যে প্রতিবিম্ব গঠন করছে, তার জন্য আমরা সবগুলি আলোক রশ্মি ব্যবহার করতে পারবো না। আমরা মিনিমাম নাম্বার অফ আলোক রশ্মি নিয়ে এখানে কাজ করব। তো আমি যে কনসেপ্টটা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে, দেখো, এই বস্তুর মাথা থেকে কি করলাম, একটা সমান্তরাল আলোক রশ্মি এইভাবে গেল, গিয়ে ফোকাস দিয়ে এভাবে চলে যাবে,
ঠিক আছে। আরেকটা আমরা কি করব, মেরুতে বস্তুর মাথা থেকে সব দিকেই তো আলো যাবে, তো বস্তুর মাথা থেকে মেরুতে একটা আলোক রশ্মি, যে আলোক রশ্মিটা গেছে ওইটাকে কনসিডার করলাম। তো দেখো এই যে মেরুটা কিন্তু প্রধান অক্ষের সাথে কিন্তু দর্পণটা এই মেরুতে কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে প্রধান অক্ষটা এখানে লম্ব হিসাবে কাজ করছে। তো লম্ব হিসাবে যদি কাজ করে, তাহলে এখানে যদি কোনো একটা আলোক রশ্মি এসে আপতিত হয় থিটা কোণে, প্রতিফলনের পর সে কি করবে, সে আবার কি করবে, থিটা কোণ করেই চলে যাবে, কারণ এখানে আলোর প্রতিফলনের সূত্রটা মানবে, সবখানেই আলোর প্রতিফলনের সূত্র মানবে, কিন্তু এখানে আমরা কি করব, আমরা এই বস্তুর মাথা থেকে মেরুতে একটা আলোক রশ্মি আসবো, মেরু থেকে সে আবার সেম অ্যাঙ্গেলে কি করবে, সে রিফ্লেকশন হয়ে যাবে, অর্থাৎ রিফ্লেক্ট হয়ে যাবে, মানে কি প্রতিফলিত হয়ে যাবে। যে বিন্দুতে গিয়ে এই দুটো আলোক রশ্মি মিলিত হবে সেটাই হবে প্রতিবিম্বের মাথা বা প্রতিবিম্বের শীর্ষ। তাহলে দেখো এখানে প্রতিবিম্বের শীর্ষ নিচের দিকে, তাহলে প্রতিবিম্বটা কিন্তু উল্টে গেছে, ঠিক আছে। এখন প্রশ্নটা কি, প্রশ্নটা আসবে, কোনো একটি বস্তু যদি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের পেছনে থাকে, তাহলে ওই বস্তু দ্বারা গঠিত প্রতিবিম্ব বা ওই দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকার এবং প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তো এই অবস্থান কোথায়, দেখো কোথায় ছিল, সি এর পেছনে, তাহলে তারা এখন প্রতিবিম্বের অবস্থানটা কোথায় আসলো, এখানে আসলো, এইটা মানে কি সি এবং এফ এর মধ্যে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, সি এবং এফ এর মধ্যে। তোমরা পরীক্ষাতে কিন্তু সি এবং এফ এর মধ্যে লিখবে না, তোমরা লিখবে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাসের মধ্যে। আকার কি হবে, প্রতিবিম্ব থেকে ছোট, বস্তুর আকার থেকে ছোট, প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে ছোট। প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, দেখো অবশিষ্য, এখানে যদি কোনো একটা পর্দা রাখতাম তাহলে এখানে আমাদের প্রতিবিম্বটা গঠিত হতে পারত। তাহলে এটা কি সদ হবে এবং অবশীর্ষ, হয়ে গেল আমাদের এটা। এখন আমরা কোথায় বস্তু রাখবো, এখন আমরা বস্তু রাখবো বক্রতা কেন্দ্রে। এখন কোথায় বস্তু রাখবো, বক্রতা কেন্দ্রে। তোমরা নিশ্চয়ই এই যে ফিগারগুলি যে আঁকবে, এই যে মানে রেখাচিত্র আঁকবে, সেখানে কিন্তু পেন্সিল, কম্পাস এবং প্রটেক্টর, স্কেল এগুলি কিন্তু ব্যবহার করবে। তো এটা হচ্ছে আমার ফোকাস, তাহলে আমি কোথায় রাখবো বলেছি, বক্রতা কেন্দ্রে। তাহলে সেই আগের নিয়মে কি করবে, সে ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি যাবে। এখন একই নিয়ম কি করব, বস্তুর শীর্ষ থেকে অর্থাৎ বস্তুর মাথা থেকে একটা আলোক রশ্মি মেরুতে যাবে, তারপর কি করবে, মেরু থেকে সেম অ্যাঙ্গেলে সে কি করবে, সেম অ্যাঙ্গেলে সে গিয়ে এখানে মিলিত হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রতিবিম্ব, ঠিক আছে। দেখো এখন আমি জানি দেখে এখানে এঁকে ফেলেছি, এটা যদি আমরা মেজারমেন্ট নিয়ে করতাম, মেজারমেন্ট নিয়ে আঁকলে এখানেই হবে, ঠিক আছে। তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সি তে, অর্থাৎ বক্রতা কেন্দ্রে। তারপরে আকার কি হবে, সমান, অর্থাৎ বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান। আর প্রতিবিম্ব কি হবে, সদ এবং অবশিষ্য। প্রকৃতি কি হবে, সদ এবং অবশিষ্য। সেইমভাবে এখন আমরা কোথায় রাখবো, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখবো আমরা এখন।
তাহলে এটা হচ্ছে আমার বস্তু। এখান থেকে সেই আগের নিয়ম, প্রধানকের সমান্তরাল যাবে, গিয়ে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যেতে থাকবে। তারপরে কি করবে, মেরু দিয়ে প্রধানক আর এই বস্তুর শীর্ষ থেকে মেরুতে নিয়ে যাব, মেরুর থেকে আবার কি করবে, এদিক বরাবর যাবে সেম অ্যাঙ্গেলে, যেখানে গিয়ে তারা মিলিত হবে সেই বিন্দুটাকে আমরা কি বলবো, প্রতিবিম্বের শীর্ষ। দেখো এখানে বস্তু থেকে প্রতিবিম্ব কিন্তু বড়, ঠিক আছে, অর্থাৎ প্রতিবিম্বের আকার বড়। কার থেকে বড়? বস্তু থেকে বড়। এটা যদি তোমরা পরীক্ষাতে কি করে লিখবে, প্রতিবিম্বটি বিবর্ধিত, অথবা লিখতে পারো প্রতিবিম্বের আকার বস্তুর আকার অপেক্ষা বড়। প্রতিবিম্বটি কিন্তু সদ এবং অবশিষ্ট। কেন? কারণ উল্টানো, দেখো এদিকে যদি আমরা পর্দা রাখতাম এখানে কিন্তু আমরা প্রতিবিম্ব পেতাম। আর এটা কোথায় আছে? সি এর পেছনে। তোমরা কি লিখবে? বক্রতা কেন্দ্রের পেছনে, সি এর পেছনে, ঠিক আছে। দেখো আমরা পেয়ে গেছি। এখন কোথায় রাখবো? এখন ফোকাসে রাখবো। এখন আমরা কোথায় রাখবো? ফোকাসে রাখবো। আমাদের কিন্তু অ্যান্সারও হয়ে যাচ্ছে সাথে সাথে। এখন আমরা কোথায় রাখবো? আমরা রাখবো ফোকাসে। বস্তুটা কোথায় আছে? ফোকাস। ফোকাস থেকে আমরা সেই একই নিয়ম কি করব, সমান্তরাল, প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি নিয়ে যাব, প্রতিফলনের পর সে আবার ফোকাস দিয়ে যাবে, তারপরে কি হবে, আবার মেরুতে আমরা নিয়ে যাব, তারপরে এইভাবে চলে যাবে। তখন দেখা যাবে যদি বস্তুটা ফোকাসে থাকে, তখন দেখা যাবে যে তারা প্রতিফলিত হয়ে যে রশ্মিগুলো আমরা পেলাম সেটা সমান্তরাল। তো সমান্তরাল যদি হয় দুটো রশ্মি, তারা কি কখনো মিলিত হবে? মিলিত হবে না। তখন আমরা ধরে নেব সেটা অসীমে গিয়ে মিলিত হবে, ঠিক আছে। তখন তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? অসীম। প্রতিবিম্বের আকারটা কি হবে? অনেক বড়, তাহলে বড়, বিবর্ধিত। প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে? দেখো এদিকে যেহেতু হচ্ছে, তাহলে এদিকে যেখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে ওইখানে যদি আমরা কোনো একটা পর্দা রেখে দিতে পারতাম তাহলে ওইখানেই কিন্তু প্রতিবিম্বটা তৈরি হতো। তাহলে সদ এবং অবশীর্ষ, সদ এবং অবশিষ্য। আমাদের এই দেখো এই 5টা কেস কিন্তু হয়ে গেছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়ে গেছে। এখন পঞ্চম করলাম, তারপরে লাস্ট এটা করছি। দেখো খুব ইম্পর্টেন্ট। এখন বস্তুটা কোথায় থাকবে? এখন বস্তুটা থাকবে ফোকাস এবং মেরুর মধ্যে। এটা দিয়ে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন এসছে বোর্ডের মেইনসে। দেখো এই হচ্ছে আমার দর্পণ, এই হচ্ছে আমার ফোকাস, বস্তুটা আমি এখানে রাখলাম, এটা হচ্ছে আমার মেরু। তাহলে বস্তু থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি গিয়ে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আবার মেরুতে যদি আমি নিয়ে যাই বস্তুর শীর্ষ থেকে, তাহলে সে এরকমভাবে সেম অ্যাঙ্গেলে চলে যাবে। এটা থিটা হলে এটাও থিটা, কারণ আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তা এখন তো তারা কোনোদিন মিলবে না। দেখো এদিকে কোনোভাবেই মিলবে না। তখন সেটাকে আমাদের পেছন দিকে বর্ধিত করতে হবে। বর্ধিত করলে যে জায়গাতে গিয়ে তারা মিলিত হবে সেটা কি হবে? সেটা হচ্ছে প্রতিবিম্বের মাথা। তো দেখো প্রতিবিম্বের বস্তুর শীর্ষ এদিকে, প্রতিবিম্বের শীর্ষ এদিকে, তার মানে এটা অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অসৎ এবং সমশীর্ষ। আকারটা কি হয়েছে? বিবর্ধিত। অবস্থান কোথায়? দর্পণের পেছনে। দেখো এখানে কিন্তু আমরা পর্দা রাখতে পারবো না, এটা তো দর্পণের পেছনে। তো দর্পণের পেছনে আমরা পর্দা রাখতে পারবো না। তাহলে আমাদের কি আসলো? প্রতিবিম্বের অবস্থান কি? দর্পণের পেছনে। প্রতিবিম্বটি বিবর্ধিত বা প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে অনেকটাই বড়। প্রকৃতি কি? অসৎ এবং সমশীর্ষ, ঠিক আছে। এখন দেখো আমরা অবতল দর্পণে যতগুলো কেস করেছি সব ক্ষেত্রেই আমাদের সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব আমাদের গঠিত হয়েছে, কিন্তু এখানে দেখো অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। তো এইটার উপরেই প্রশ্নটা বেশি আসে। তো ধরো কোনো একটা দর্পণের ফোকাস দৈর্ঘ্য বলেছে, মেরুটা আছে, কোনো একটা দর্পণের মেরুটি
x = 0 বিন্দুতে আছে, ঠিক আছে। দর্পণটি x অক্ষের সাথে লম্বভাবে আছে, ঠিক আছে। কোনো একটি গোলীয় দর্পণ x সঙ্গে মানে গোলীয় দর্পণের মেরুটি কোথায় আছে, x = 0 পজিশনে আছে, অর্থাৎ কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা ধরি x = 0 পজিশনে আছে। তার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এখন ফোকাস দৈর্ঘ্য কত বলেছে, 10 সেন্টিমিটার। f = বলেছে 10 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখবে যে আমাদের যে অসৎ প্রতিবিম্বটা তৈরি হয় সেটা ফোকাস এবং মেরুর মধ্যে। এখন প্রশ্নটা আসে কি, যে ফোকাস দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, অর্থাৎ তাহলে কী হবে, 10 সেন্টিমিটার 0 থেকে 10 সেন্টিমিটার অবধি থাকবে এটা মেরু থেকে ফোকাসের যে পয়েন্ট যেটা। তো এখন আমাকে যদি বলে যে অসৎ প্রতিবিম্ব তৈরি হওয়ার সীমা উল্লেখ করো, ঠিক আছে। যে মানে অসৎ প্রতিবিম্ব যদি তার ফোকাস দৈর্ঘ্য হয়, কোনো একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 হয়, তাহলে তার এই দর্পণের অসৎ প্রতিবিম্ব গঠন করার সীমা মানে বস্তুটা কোন জায়গা থেকে কোন জায়গা অবধি রাখলে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। তোমরা নিশ্চয়ই জানো মেরু এবং ফোকাসের মধ্যে রাখলে। তো এটাকে ম্যাথমেটিক্যালি আমরা কীভাবে লিখব, ফোকাস দৈর্ঘ্যটা 10 সেন্টিমিটার থেকে ছোট হতে হবে এবং 0 থেকে বড় হতে হবে। যদি আমরা কোথায় রাখি, যদি আমরা মেরুতে রাখি, ঠিক আছে, মেরুটাকে 0-তে রাখি, ঠিক আছে। এখন আমরা এটা হয়ে গেছে, তো এইগুলির উপরেই কিন্তু প্রশ্ন আসবে, সৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, বিবর্তিত বা ছোট, এগুলির উপরে প্রশ্ন আসার চান্স বেশি। এখন আমরা দেখব অবতল দর্পণে উত্তল দর্পণে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। দেখো এই দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে দুটো কেসই হবে। এবার দেখো সমান্তরাল আলোক রশ্মি আছে, তাহলে বস্তু কোথায় আছে, বস্তু অসীমে আছে, ঠিক আছে। বস্তু যদি অসীমে থাকে তখন কি করবে, সে এইভাবে চলে যাবে। তো কেউ যদি এখানে চোখ রাখে, তার কাছে মনে হবে যে প্রতিবিম্বটা এই বিন্দুটা থেকে আসছে, ঠিক আছে। তাহলে অসীম থেকে যদি আলোক রশ্মি আসে, তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি করবে, ফোকাসে। তাহলে অসীম যদি হয়, প্রতিবিম্বের অবস্থান কি হবে, ফোকাস। আকার কি হবে, ছোট, ওই বিন্দু মানে অতি ক্ষুদ্র আর কি। তারপরে প্রকৃতি কি হবে, দেখো কোথায় তৈরি হচ্ছে, দর্পণের পেছনে। দর্পণের পেছনে হলে কি হবে, অসৎ এবং সমশীর্ষ, ঠিক আছে, অসৎ এবং সমশীর্ষ। এখন আমি যে কোনো পজিশনে যদি অবজেক্ট যে কোনো পজিশনে থাকুক না কেন, অসীম এবং মেরুর মধ্যে যে কোনো পজিশনে থাকুক না কেন, বস্তুটির প্রতিবিম্ব ফোকাস এবং মেরুর মধ্যে তৈরি হবে, কথাটা মনে রাখবে। তাহলে ফোকাস এবং মেরুর মধ্যে, ফোকাস এবং মেরুর মধ্যে, আর সবসময় ছোট প্রতিবিম্ব তৈরি করবে, মানে বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকার ছোট হবে। তো দেখো আমি যে কোনো পজিশনে, ধরো এখানে একটা বস্তু রাখলাম আমি এখন, ঠিক আছে। তো আমাদের নিয়ম অনুসারে আমরা কি করব, মানে আমরা যে নিয়মটা ব্যবহার করেছি সেটা কি করেছি, যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল এটা আলোক রশ্মি নিয়ে যাব, প্রতিফলনের পর সে ফোকাস দিয়ে যাবে। আরেকটা কি করব, আমরা করেছি যে মেরুতে নিয়ে যাব, যে অ্যাঙ্গেলে যাবে সে অ্যাঙ্গেলে প্রতিফলিত হয়ে চলে আসবে। তো সেও তো এদিকে মিট করবে না, তো তখন তাকে আমার কি করতে হবে, পেছন দিকে বর্ধিত করতে হবে, যে বিন্দুতে মিলবে সে বিন্দুটা হবে আমার প্রতিবিম্ব। দেখো প্রতিবিম্বের আকার ছোট এবং সে ফোকাস এবং মেরুর মধ্যে আছে, অর্থাৎ এখানে আমার দুটো কেসই থাকবে। সেটা কি, দেখো এখানে কিন্তু আমরা বলতে পারি যে উত্তল দর্পণ সর্বদা, দেখো এখন আমরা কোথায় গেলাম, আমরা কিন্তু এটা উত্তল দর্পণে চলে গেছি, অবতলের পরে কিন্তু আমরা উত্তলে চলে গেছি, ঠিক আছে। তাহলে উত্তল দর্পণে যখন প্রতিবিম্ব তৈরি হয় সেটা সবসময় কি হয়, অসৎ প্রতিবিম্ব হয়, সবসময় সমশীর্ষ হয়। আরেকটা কথা মনে রাখবে, উত্তল দর্পণে যখন প্রতিবিম্ব তৈরি হয় সেটা সব সময় বস্তুর আকার থেকে ছোট হয়, আর প্রতিবিম্বের অবস্থান সর্বদা ফোকাস এবং মেরুর মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের রে ডায়াগ্রাম অর্থাৎ রেখাচিত্র কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। একটা সিম্পল কনসেপ্ট মাথায় রাখবে, এটা নিউমেরিক্যালের জন্য অর্থাৎ আমাদের অঙ্ক প্রশ্ন সলভ করার জন্য খুব কাজে লাগবে, সেটা খুব ইম্পর্টেন্ট।
দেখো ইউ, ভি, এফ, আর এগুলি তোমরা জানো। ইউ কি? বস্তু দূরত্ব, অর্থাৎ মেরু থেকে বস্তুর যে দূরত্ব। ভিটা কি? প্রতিবিম্ব দূরত্ব। এফটা কি? ফোকাস দৈর্ঘ্য। আরটা কি? বক্রতা ব্যাসার্ধ। এখন যেটা করব সেটা হচ্ছে চিহ্ন নিয়ম, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। চিহ্ন নিয়ম খুব ইম্পর্টেন্ট। চিহ্ন নিয়মটা কি? সিম্পলি একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করবে। ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স, এক্স ড্যাশ। ঠিক আছে, আমাদের যে মেইন কন্ডিশনটা হচ্ছে আমরা ধরে নেব আলু সবসময় কোন দিক থেকে যাচ্ছে? বাঁ দিক থেকে, মানে আলু সবসময় বাঁ দিক থেকে যাবে। তাহলে আলু বাঁ দিক থেকে গেলে এখন দর্পণটাকে কোথায় রাখবো? ওয়াই, ওয়াই ড্যাশে রাখবো। তাহলে ওয়াই, ওয়াই ড্যাশে কে থাকবে? দর্পণ। জাস্ট এতটুকুই মাথায় রাখো। এটা তো তোমরা জানো, এদিক বরাবর যখন আমরা, এটা অরিজিন, এটা অরিজিনকে আমি পি দিয়ে লিখছি, অর্থাৎ মেরুটাকে আমরা এখানে অরিজিন বোঝাচ্ছি বা মূলবিন্দু বোঝাচ্ছি। তাহলে এই বিন্দুটা থেকে যদি আমরা এদিকে যেতে থাকি, যদি মানে মূল বিন্দু থেকে আমরা এদিকে যেতে থাকি তাহলে ধনাত্মক, মূল বিন্দু থেকে যদি এই দিকে যেতে থাকি তাহলে ঋণাত্মক, মূল বিন্দু থেকে যদি আমরা উপরের দিকে উঠতে থাকি তখন এটা ধনাত্মক, যদি নিচের দিকে নামতে থাকি এটা ঋণাত্মক। আমরা সেই কনসেপ্টটা কাজে লাগাবো। দেখো এখানে আমরা কি রাখবো? দর্পণ রাখবো। যে কোনো দর্পণ রাখতে পারি, দর্পণ লেন্স যা খুশি রাখি একই হবে। এখানে যদি আমরা দর্পণ রাখি, ঠিক আছে, ধরো যে কোনো দর্পণ, আমি এখানে সমতল দর্পণও রাখতে পারবো। তো আমি সমতল দর্পণ দিয়ে দেখাই। প্রথমটা সমতল দর্পণ দিয়ে দেখাই। ধরো এই হচ্ছে আমার দর্পণটা। তাহলে বস্তু, আলু কোন দিক থেকে যাচ্ছে? আলু সবসময় দিক থেকে যাবে, অর্থাৎ বস্তু এদিকে থাকবে সবসময়। আমাদের সুবিধার জন্য কিন্তু এমন কোনো কথা নেই যে বস্তুটা এদিকেই থাকতে হবে বা দিকেই বস্তু থাকতে হবে, এমন কোনো কথা নেই কিন্তু। তাহলে বস্তু আছে ধরো এখানে, তাহলে এখানে আমার বস্তু দূরত্ব আসবে, যেটা লিখলাম ইউ। তাহলে এখানে সমতল দর্পণ হলে প্রতিবিম্বটা কোন সাইডে তৈরি করবে? এখানে তৈরি করবে। সবসময় মনে রাখবে আমরা দর্পণটাকে ওয়াই, ওয়াই ড্যাশে রাখবো। তাহলে দেখো এখানে ইউটা কি হবে? নেগেটিভ হবে এদিকে, ভিটা ওই সাইডে, তাহলে ভিটা কি হয়ে যাবে? পজিটিভ, মানে ধনাত্মক। এখন সেম জিনিসটা যদি আমরা একটা অবতল দর্পণ নিতাম, যদি একটা অবতল দর্পণ নিতাম এখানে, ঠিক আছে, যদি একটা অবতল দর্পণ নিতাম তার ইউ কিন্তু এইদিকেই, অর্থাৎ আমরা যা কনসিডার করব যে সবসময় ইউটা এইদিকেই থাকে, তো ইউটা সবসময় তাহলে ঋণাত্মক হবে। তাহলে দেখো অবতল দর্পণের ফোকাসটা কোন দিকে থাকে? এই সাইডে থাকে। অবতল দর্পণের ফোকাসটা এই সাইডে থাকে, তাহলে এটাও ঋণাত্মক হবে। ভি এদিকেও গঠিত হতে পারে, এখানেও গঠিত হতে পারে। তাহলে ভি এই যদি এদিকে গঠিত হয় তাহলে হবে কি? ঋণাত্মক। আর যদি ভি এদিকে হয় তাহলে ধনাত্মক হবে। ঠিক আছে, এবার উপরের দিকে যদি বস্তু সমশীর্ষ হয় তাহলে উপরের দিকে উঠবে। বস্তু যদি মানে প্রতিবিম্ব যদি সমশীর্ষ হয় তাহলে উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠলে আমরা এটাকে ধনাত্মক ধরবো। আর যদি প্রতিবিম্ব মানে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব অবশিষ্য হয় তখন সেটাকে আমরা ঋণাত্মক ধরবো। জাস্ট এতটুকুই মাথায় রাখবে। সিম্পল কোঅর্ডিনেট সিস্টেমটাকেই ওইভাবে রাখবে আর কি মনে, তাহলে আমাদের পরবর্তী সময় সমস্যা হবে না। জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখো। এই সাইডে থাকলে নেগেটিভ, এই সাইডে থাকলে পজিটিভ, উপরের দিকে উঠলে পজিটিভ, নিচের দিকে নামলে নেগেটিভ। ঠিক আছে, তো এখন আমাদের যে সূত্রটার জন্য আমরা এরকম করলাম সেটা কি? আচ্ছা, ফোকাস যেদিকে থাকে মনে রাখবে, দর্পণের ক্ষেত্রে ফোকাস যেদিকে থাকে বস্তুর প্রতিবিম্ব আর এই বক্রতা ব্যাসার্ধ কিন্তু ওই দিকেই থাকে দর্পণের ক্ষেত্রে। আরেকটা জিনিস মনে রাখবে, উত্তল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব তৈরি করে কিন্তু। আর উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক হবে এবং অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সর্বদা ঋণাত্মক হবে। আচ্ছা, তাহলে আমাদের দর্পণের সূত্র খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে নিউমেরিক্যাল আসবে। সূত্র, দর্পণের সূত্র কি? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা দিয়ে নিউমেরিক্যাল আমরা নেক্সট ভিডিওতে বা যখন আমরা নিউমেরিক্যাল সেশন করব তখন ওইটাতে আমরা করার চেষ্টা করব। দেখো এখন ভিটা যদি ধরো 10 সেন্টিমিটার বলেছে, ধরো আমি ধরলাম কনকেভ মানে অবতল, যদি অবতল আমরা ধরি আর কি, অবতল দর্পণের জন্য। অবতল দর্পণের জন্য কি হয়? আচ্ছা, আমাকে বলেছে
বস্তু দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা লিখবো -10 সেন্টিমিটার, ওই যে মাইনাস বলেছিলাম এটা। ফোকাস দৈর্ঘ্য এটাও মাইনাস হবে, ধরো আমাকে দিয়েছে ফোকাস দৈর্ঘ্য -5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার, তাহলে আমরা -5 সেন্টিমিটার লিখবো। আমাদের বলা হতে পারে যে ভি বের করো, তখন আমরা এই ফর্মুলাতে ব্যবহার করে আমরা কিন্তু ভি বের করতে পারি। আচ্ছা, এখন লাস্ট যে থিওরিটিক্যাল পার্টটা আছে সেটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিবর্ধন। তাহলে দর্পণে কি বিবর্ধন, দর্পণে বিবর্ধন। বিবর্ধনকে এম দিয়ে লেখা হয়, মানে বিবর্ধনকে কি দিয়ে লেখা হয়, বিবর্ধনকে এম দিয়ে লেখা হয়। সেটাকে কি করে ডিফাইন করা হয়, কিভাবে সংজ্ঞায়িত করা হয়? প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে বিবর্ধন বলে। এখন লেন্সের ক্ষেত্রে হলে লেন্সের ক্ষেত্রে এটা লিখবো, দর্পণের ক্ষেত্রে হলে দর্পণের ক্ষেত্রে এটাই লিখবো। তাহলে বিবর্ধনকে যদি আমরা এম দিয়ে লিখি তাহলে কি হবে, প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতাকে h2 দিয়ে যদি আমরা লিখি, তাহলে প্রতিবিম্বের উচ্চতাকে যদি h1 দিয়ে লিখি তাহলে m = হবে h2/h1। এখন সেটাকে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের ফর্মেও কিন্তু লেখা যায়। কিভাবে এটা লেখা যাবে, m = -v/u। মনে রাখবে দর্পণের ক্ষেত্রে -v/u, লেন্সের ক্ষেত্রে +v/u হয়। এখানে মাইনাসটা দেওয়া হয় আমার সদ অসদ, এটা বাই কনভেনশন এটাকে মাইনাসটা ব্যবহার করা হয় যাতে আমাদের সদ এবং অসৎ প্রতিবিম্ব নির্ণয় করতে যাতে কোনো রকমের সমস্যা না হয়। ঠিক আছে, তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এই বিবর্ধনের রেজাল্ট দেখে সদ এবং অসৎ প্রতিবিম্ব কিন্তু বুঝে নিতে পারবো। এই কন্ডিশনগুলো কিন্তু মাথায় রাখবে, এই কন্ডিশন থেকে কিন্তু প্রশ্ন আসবে, শর্ট কোশ্চেন আসতে পারে যে বিবর্ধন যদি ঋণাত্মক হয় তাহলে প্রতিবিম্বটা কি সদ হবে না অসৎ হবে। ঠিক আছে, এখন আমি কন্ডিশনগুলিকে একে একে লিখে নিচ্ছি, শর্টকাট লিখছি। যদি m নেগেটিভ হয় অর্থাৎ ঋণাত্মক হয় তবে প্রতিবিম্ব কি হবে, সদ এবং অবশিষ্ট। যদি m ধনাত্মক হয় তবে হবে প্রতিবিম্বটা কি হবে, অসৎ এবং সমশীর্ষ। ঠিক আছে, যদি m > 1 হয় তাহলে বিবর্ধন হবে আর কি। যদি m <1 হয় তাহলে প্রতিবিম্বের আকার ছোট হবে বস্তুর আকার থেকে। শেষ, এতটুকু মাথা রাখো, তাহলে দর্পণের আর কিছু নেই। এখন এটার উপর আমরা নিউমারিক্যাল যদি করি, যখন নিউমারিক্যাল সেশন করব তখন এগুলি আরও ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবে যদি m ঋণাত্মক হয় তবে প্রতিবিম্বটি হবে কি, সদ এবং অবশিষ্ট। যদি m পজিটিভ বেরোয় তাহলে কি হবে, অসৎ এবং সমশীর্ষ। যদি m একের থেকে বড় হয়, দেখো একের থেকে বড় মানে কি, উপরেরটা বড় নিচেরটা কম, তাহলে উপরেরটা যদি h2 যদি বড় হয় তাহলে প্রতিবিম্বের উচ্চতা বড়, তাহলে প্রতিবিম্বের উচ্চতা যদি বেশি হয় তাহলে এটা বিবর্ধিত। আর যদি এটা <1 হয়, দেখো h2/h1, তো h2/h1 কখন এটা একের থেকে বড় হবে, যদি h2 এর ভ্যালু h1 থেকে বড় হয় তখন এটা একের থেকে বড় হবে, তাহলে h2 বড় অর্থাৎ প্রতিবিম্ব বিবর্ধিত। আর যদি h1 বড় হয় তখন এটা একের থেকে ছোট হবে, h2 থেকে যদি h1 বড় হয় তখন এটা একের থেকে ছোট হবে। তখন একের থেকে যদি ছোট হয় তার মানে আমরা কি বলবো, h1 ছোট, আরে h1 বড় h2 থেকে, তাহলে h1 বড় h2 ছোট, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা কম বস্তুর উচ্চতা থেকে।
ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো যে প্রতিবিম্বটি বস্তুর আকার অপেক্ষা ছোট। তো নেক্সট ভিডিওতে আমরা প্রতিসরণ স্টার্ট করে দেব, তারপর নিউমেরিক্যাল সেশনটা যখন করব তখন একসাথে করব সবগুলি, প্রতিফলন এবং প্রতিসরণ। থ্যাংক ইউ।